মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দু দেশের মধ্যে সমঝোতা সই। মানবতা বিরোধী অপরাধে ৩০ জুন ইনুর মামলার রায়। গণহত্যার বিচার দাবিতে কাল ঢাকায় ১১ দলের বিক্ষোভ। বৃষ্টি ও ঢলে উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন। সিলেটের পরিস্থিতির উন্নতি। আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর ১টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ডেন্টিস্ট সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। শ্রম খাতের সহযোগিতাকে গুরুত্ব দিয়ে মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক এবং প্রতিনিধি দলের আলোচনার পর এই আহ্বান জানান তিনি। তাগিদ দেন যত দ্রুত সম্ভব শ্রমবাজার চালু এবং অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পারদানা পুত্রা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দু দেশের মধ্যে সই হয় সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক। Malaysia is a trusted and long-standing partner of Bangladesh, recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon possible. I also raised issues relating to re-regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We have to enhance bilateral relations, and we discussed this with Foreign Minister, Home Affairs and Trade and relevant ministries to take up this challenge to cement relations through fast-track FTA. তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। আমরা সরাসরি চলে যাব সেখানে। জনাব রাশিদ আল মাহমুদ তিতুমির, মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আমি মাহাদি আমিন উপস্থিত ছিলাম এবং আমাদের সাথে মালয়েশিয়ার প্রতিনিধি দলে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসতুইন ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান, মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি আল রামানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব দাতো শাহরুল আনোয়ার বিন সালমান এবং সেক্রেটারি জেনারেল তান শ্রী আমরেন মোহাম্মদ জিন। পরবর্তীতে ডেলিগেশন পর্যায়ে আরও একটি মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে ঢাকা থেকে আগত সকল সদস্যবৃন্দ মালয়েশিয়ার একটি ডেলিগেশন টিমের সাথে দুই মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতিতে আলোচনা অংশগ্রহণ করেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বিপাক্ষিক বৈঠকের অংশ হিসেবে মহামান্য রাজার সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং তাদেরও একান্তে আলোচনা হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং উপদেষ্টা আমি মাহাদি আমিন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ। মালয়েশিয়ার পক্ষ থেকে এখানকার মানব সম্পদ মন্ত্রী উপস্থিত ছিলেন সেখানে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের এই সফর কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বমূলক সম্পর্কের এক ঐতিহাসিক অধ্যায় এবং ভবিষ্যৎ সহযোগিতার এক নতুন দিগন্তের সূচনা। মাত্র 18 ঘন্টার অতি সংক্ষিপ্ত এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এখানকার যে আলোচনা, সমঝোতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে তা দুই দেশের বহুমাত্রিক যে সম্ভাবনার নতুন দ্বার রয়েছে সেটিকে উন্মোচন করতে পারবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম এই বিদেশ সফর বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের সাথে জনগণের যে সম্পর্ক, পিপল টু পিপল টাইজ, সেটি আরও সুদৃঢ় ও সুসংহত হবে। আপনাদের সবাইকে, বিশেষভাবে যারা ঢাকা থেকে কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চীনের উদ্দেশ্যে রওনা দিব এবং আমাদের প্রেস টিম রয়েছে চীনেও আমরা এভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে নিয়মিত আপনাদেরকে বিভিন্ন আপডেট দিব এবং অবহিত করবার চেষ্টা করব। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফ করছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে 30 জুন রায় দেবেন ট্রাইব্যুনাল।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন। আজ আদালত জানিয়ে দেন ৩০ জুন রায় দেয়া হবে। মামলায় ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উস্কানির অভিযোগ অন্যতম। গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলার অবনতি ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কাল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল। রাজধানী মগবাজারে বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। অভিযোগ করেন, জুলাই গণহত্যার বিচারে ধীরগতির কারণে জনমনে সংশয় তৈরি হয়েছে। লক্ষণ দেখা যাচ্ছে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার। বলেন, সরকার নিজেদের সংশোধন না করলে চলমান আন্দোলন আরও বেগবান করা হবে। দাবি করেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। এ অবস্থা চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি। সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কর্মসূচি হলো আগামী জুলাই ৪ তারিখ সারা দেশের জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে। রাজধানীর কাফরুলে দুর্বৃত্তের ইটের আঘাতে গুরুতর আহত সাদিক চৌধুরী রাফি মারা গেছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১০ জুন রাতে মোটরসাইকেলে চলে যাওয়ার সময় রাফির মাথায় ইট দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর চোট পাওয়ায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলের আইসিইউতে রাখা হয় তাকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, এটি কোনো সাধারণ ছিনতাই নয়, পূর্ব বিরোধের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে। উত্তরাঞ্চলে তিস্তা সহ বেশ কিছু নদ নদীর পানি বাড়ছে। রংপুরের মহিপুরে আবারও ভাঙন দেখা দিয়েছে তিস্তা সেতু রক্ষা বাঁধে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি বাড়তে থাকলে শঙ্কা আছে বন্যার। বৃষ্টি কমে যাওয়ায় সিলেট অঞ্চলে উন্নতি হচ্ছে পরিস্থিতির। আবহাওয়া অফিস জানিয়েছে, মেঘালয়ে বৃষ্টিপাত বাড়লে ফের পাহাড়ি ঢল নামবে, এতে আবারও পানি বাড়ার সম্ভাবনা আছে। এদিকে পানি নেমে যাওয়ায় ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। দর্শক, সুনামগঞ্জ এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। আমরা শুরুতে সুনামগঞ্জের পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী AR জুয়েল। জুয়েল, অবস্থার উন্নতি হচ্ছে, আবার কিন্তু পাহাড়ি ঢল নামার শঙ্কাও রয়েছে। এবারে আগাম কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা? সারিকা, আমরা সকাল থেকে বলে আসছিলাম যে গত রাত থেকে কিন্তু বৃষ্টিপাত হয়নি, যার কারণে কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর পানি অনেকটাই কমেছে। এখন পর্যন্ত প্রায় 25 সেন্টিমিটার পানি কমেছে এবং পাহাড়ি ঢলও কিন্তু নেই, যেহেতু গতকাল রাত থেকে চেরাপুঞ্জিতে তেমন একটি বৃষ্টিপাত হয়নি মেঘালয়ে। সেই বৃষ্টিপাত না হওয়ায় কিন্তু কমেছে এবং কিছুক্ষণ আগে থেকে কিন্তু আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখেছি, আকাশে রোদের দেখা মিলেছে। সেই ক্ষেত্রে পানি আরো কমবে এবং পানি উন্নয়ন কর্মকর্তারা বলছেন যে আগামী 48 ঘন্টা একটি বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে, তবে সেটা ভারী বৃষ্টিপাত হবে না এবং যার কারণে কিন্তু বড় ধরনের বন্যার কোনো সংখ্যা তারা আশা করছেন না। যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি ঢল হয়, সেই ক্ষেত্রে যেসব সীমান্ত এলাকা নিম্নাঞ্চল আছে সেইগুলোর পানি কিছুটা বাড়তে পারে এবং কিছুটা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে। তবে যেহেতু এখন পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে না এবং রৌদ্র দেখা আবহাওয়া মিলেছে কালকে রাত থেকেই, যার কারণে কিন্তু নদ নদীর পানি কমেছে। যে রাস্তাঘাটগুলো ডুবেছিল, ডুবো সড়কগুলো সেইগুলো বেশি উঠেছে, যান চলাচল অনেক জায়গায় আমরা স্বাভাবিক হয়েছে দেখেছি এবং সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত স্বস্তি, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না। যদি এই আবহাওয়া থাকে তাহলে হয়তো আসলে বন্যার যে একটা সংখ্যা ছিল নিম্নাঞ্চলে, সেই সংখ্যাটা আসলে অনেকটা কেটে গেছে এবং যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হয় আর যদি হয়, তারপরে প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তারা যে কোনো বন্যা প্রস্তুতি মোকাবেলা সেই প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রশাসন কর্তৃপক্ষ। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে লালমনিরহাট থেকে আছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ বকুল, উত্তরাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে এবং রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙনও দেখা দিয়েছে। লালমনিরহাটের কি অবস্থা? সারিকা, লালমনিরহাটে তিস্তার পানি কিন্তু কমতে শুরু করেছে। গতকাল বিকেল থেকে কিন্তু পানি বাড়তে শুরু করেছিল 15 সেন্টিমিটার নিচে। এখন দুপুর 12টা যেটি পরিমাপ, ডালিয়া পয়েন্টে 59 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ 9টায় কিন্তু আমরা
প্রবাহমান পেয়েছিলাম 37 সেন্টিমিটার, গত 3 ঘন্টায় কিন্তু 22 সেন্টিমিটার পানি কমে গেছে এবং গতকাল রাত থেকে যদি হিসেব করি তাহলে প্রায় 40-45 সেন্টিমিটার পানি কিন্তু কমে গেছে। ইতিমধ্যে তিস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় চর জেগে উঠেছে। লোকালয়ে যে নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছিল সেগুলো কিন্তু থেমে গেছে। পানি যেহেতু তিস্তা ফ্লাশি নদী বলি, অর্থাৎ দ্রুত পানি আসে, দ্রুত নেমে যায়। বিস্তীর্ণ চরাঞ্চলে যখন পানি ঢুকতে শুরু করে যায়, এখন পানিটাও কিন্তু দ্রুত নেমে যায়। এখন আজকেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে, দ্রুত কিন্তু পানি কমে গেছে। আর ভাঙ্গনের প্রভাবের কথা বলি, তিস্তা অংশের মহিপুরের যে ভাঙন চলছে, আসলে যখন পানি দ্রুত নেমে যায় তখনই কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেগুলো আসলে ভাঙন প্রবণ এলাকা, সেই এলাকাগুলোতে ভাঙন দ্রুত শুরু হয়। পানি দ্রুত এসে দ্রুত নেমে যাওয়া শুরু করলেই কিন্তু ভাঙনটা প্রবল দেখা যায়, যার কারণে যেখানে ভাঙন প্রবণ এলাকা সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় ভাঙন শুরু হয়েছে। তিস্তার একটি অংশে ভাঙন হয়েছে, তবে অন্যান্য গুলো রয়েছে যেহেতু একবারে পানির চাপ অনেকটা কম ছিল এবং পানি রাতের মধ্যেই নেমে গেছে, যার কারণে ভাঙনের তথ্য তেমন নাই। সব মিলে বর্তমানে কিন্তু তিস্তার লালমনিরহাটের যে বিভিন্ন অংশ, সেই অংশগুলো বন্যা নেই। বন্যার যে শঙ্কা করা হয়েছিল, মানুষজন যে প্রস্তুতি নিয়েছিল, সেটি কিন্তু আসলে ওইভাবে দেখা দেয়নি। আস্তে আস্তে পানি প্রবেশ করতে শুরু করেছিল, সেটা কিন্তু নেমেও গেছে। আর ভাঙনও নেই, যার ফলে আসলে ভোগান্তিও সেই পরিমাপে নেই। তবে আবহাওয়া অফিস যেটি আসলে জানিয়েছিল, পাবো যেটি বলছিল যে আসলে যদি ভারী বৃষ্টিপাত হয় এবং উজানের ঢল আরো জোরে সোরে নেমে আসে, তখন হয়তোবা একটা বন্যার সংখ্যা দেখা দিলেও দিতে পারে। সব মিলিয়ে ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তার পানি কমার আসে সবশেষ। সারিকা, ধন্যবাদ আপনাকে। বৃষ্টি, নদ নদীর পানি বৃদ্ধি, এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সুনামগঞ্জ এবং লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী। রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় দড়িবাংলা গ্রামে অর্ধশত বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা আরো খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, একজনের নিহতের খবর বলছিলাম আমরা, পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে কিনা এবং সংঘর্ষে হতাহতের কোনো খবর পেলেন কিনা, এখন কি অবস্থা সেখানকার? সারিকা, আমি এই বড় বাংলা গ্রামটিতেই রয়েছি এবং এখানে এসে যেটি দেখছি যে এই গ্রামে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে গ্রামটি পুরুষ শূন্য, অর্থাৎ গতকাল সকালে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষে গুরুতর আহত হয়ে 3 জন কিন্তু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে একজন জমির উদ্দিন নামে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত 9টায় মৃত্যুবরণ করেন এবং সে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং তারপরই সংঘবদ্ধ হয়ে এই যে প্রতিপক্ষের বাড়িতে হামলা করে। এই গ্রামে 3টি গ্রাম, বড় বাংলার, দড়ি বাংলার এবং পারকোল, এই 3 গ্রামের প্রায় অর্ধশতাধিক বাড়িতে এই সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষ হামলা চালায় এবং প্রতিটি বাড়ি তো কৃষি পরিবার এবং কৃষি ফসল সহ বাড়ির যে আসবাবপত্র রয়েছে সেগুলো তছনছ করা হয় এবং ঘরের যে আসবাবপত্র ছিল সেগুলো ভেঙে ফেলা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এখনো কোথাও কোথাও কিন্তু আগুন জ্বলছে এবং এই অভিযোগ রয়েছে যে তারা ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছিল, কিন্তু প্রতিপক্ষের লোকজন সেটিও পথে আটকিয়ে দেয়, ফলে ফায়ার সার্ভিস এসেও আগুন নেভায়নি এবং তারপর থেকে এলাকা কিন্তু একদম পুরুষ শূন্য এবং বাড়িতে ওই 2-1 নারী সদস্য রয়েছে এবং তারাও যেটি বলছে যে এখনো তারা আতঙ্ক বিরাজ করছে এবং বলছে যে হয়তো মরদেহ এখনো, যে গতকাল মারা গিয়েছে তার মরদেহ এখনো এলাকায় পৌঁছায়নি। মরদেহ পৌঁছানোর পর হয়তো পরিস্থিতি আবার কোন দিকে যাবে সেটি নিয়ে কিন্তু তারা আতঙ্ক। তবে আমরা দেখছি যে রাস্তায় এখনো পুলিশ রয়েছে, পুলিশের 2-3টি গাড়ি দেখলাম এবং পুলিশ সদস্যরা টহলে রয়েছে। এই ছিল এখানকার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী থেকে সংঘর্ষের খবরাখবর আমরা জানছিলাম। আন্তর্জাতিক খবর, মধ্যপ্রাচ্যে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে একসাথে কাজ করবে ইরান, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডে বৈঠকের পর এ মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভ্যান্স বলেন, দুপক্ষের মধ্যে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। বৈঠকে গুরুত্ব পায় লেবানন ইস্যু। এদিকে বৈঠকের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানকে আবারও কঠোর হামলার হুমকি দেন। হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ওয়াশিংটনে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। এই ছিল দুপুর 1টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।